আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে সিপির উপরে। আমি ডক্টর দীপা সাহা, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ শিশু বিভাগ থেকে আজকের ক্লাস নিব। আজকের ক্লাসের বিষয় সেটা হচ্ছে আমাদের সিপি, সেরেব্রাল পালসি। সেরেব্রাল পালসিটা কিন্তু খুব জরুরি, যেটা করা হয় পরীক্ষার মধ্যে। শর্ট কেস দিই আমরা, শর্ট কেস থাকে কিছু কিছু সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন আলটিমেটলি চলেই আসে। লং কেস ইউজুয়ালি থাকে না, বড় কোশ্চেনও থাকে না, কিন্তু ছোট কোশ্চেন আসতে পারে। যেমন সিপির কারণ, ইটিওলজি সিপির, তারপর হচ্ছে যে কোমরবিড কন্ডিশান, সিপিতে কী কী টাইপের সিপি আছে, এই টাইপের কিছু কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে পরীক্ষার মধ্যে। আর ইনভেরিয়েবলি যখনই একটা আমাদের বাচ্চা, পেডিয়াট্রিক্সের কোনো বাচ্চার যদি আমরা আপার মোটর নিউরন সাইন এক্সামিনেশন করতে দিই, থাকেই শর্ট কেস একটা থাকে। নিউরোলজির পেশেন্ট যদি পরীক্ষার মধ্যে চেষ্টা করা হয় যে একটা কার্ডিয়াক কেস থাকবে, একটা হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি আছে, এরকম একটা শর্ট কেস থাকবে, কিংবা একটা আইএমসিআই রাখার চেষ্টা করা হয়, ঠিক আছে পারে কিনা দেখার জন্য। আরেকটা হচ্ছে একটা নিউরোলজির কেস, এবং নিউরোলজির কেস যদি নাও পাওয়া যায়, পাওয়া যাচ্ছে না, সিপি পাওয়া গেলে অবশ্যই পরীক্ষার মধ্যে দেওয়া হবে। সুতরাং সিপিটা অত্যন্ত জরুরি। আর তার চেয়ে বড় কথা সেটা হচ্ছে সিপি আমাদের আসলে ডাক্তার হতে যাচ্ছি, সিপি জানাটা খুব দরকার। হ্যাঁ, আর সেই জন্যই, কারণ সবচেয়ে নেগলেক্টেড জায়গা আমরা যারা করি, যেটা চেম্বারে আসে একটা মাইক্রোকেফালি দেখলাম, হাত পা হাঁটতে পারে না, আমরা এই দরজা থেকে বলে দেবো ওটা তো সিপি। সিপি বলেই আমরা বলি ঠিক আছে, কিছু ড্রাগস দিয়ে দিই, তারপর চলে যায়। কিন্তু এই যে একটা বার্ডেন না, আমাদের প্রিটার্ম, পেরিনেরাল অ্যাসফিক্সিয়া, এগুলো তো আমরা ম্যানেজ করে দিচ্ছি, আলটিমেটলি এগুলো আমাদের সিপির দিকে টার্ন নিচ্ছে। তো সিপির দিকে যখন এই বাচ্চাগুলো সিপি হয়ে যাচ্ছে, তাহলে এই বাচ্চাটা ছোটোবেলাতে সিপি হয়ে গেলো, তার মানে একটা বিশাল অংশ তার লাইফের পড়ে আছে। তাহলে এই বাচ্চাটা কীভাবে যাবে, তার ফ্যামিলির জন্য কত বড় একটা বার্ডেন। তাহলে সেই জায়গাটাকে অ্যাড্রেস করাটা আমাদের দরকার, যে আমরা এই যে বাচ্চা, ছোটো একটা বাচ্চা আমার কাছে আসলো, সিপির বাচ্চা, তাকে আমরা নর্মাল একটা লাইফ কীভাবে আমরা দিব। ডায়াগনোসিস করা তো শুধু ডাক্তারের কাজ না, ডাক্তারের কাজ হচ্ছে পুরাটা মানে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট দেওয়া, যে আমি তাকে ডায়াগনোসিস করব, তার লাইফটাকে আমি একটা বেটার লাইফ দেওয়ার জন্য চেষ্টা করব, এবং যতটুকু নর্মালাইজ করা যায়। আমাদের অনেকেই আছে, এই সিপি আপনার বাচ্চা, প্রথমেই বাবা মাকে বলে দেয় আপনার বাচ্চা ভালো হবে না, নন কিউরেবল, ভালো হবে না, আপনার বাচ্চা এরকমই থাকবে। আসলেই কীরকম থাকবে? আমি যদি সিপির বাচ্চাকে প্রপার ম্যানেজমেন্ট করতে পারি, বাবা মাকে প্রপার কাউন্সেলিং করতে পারি, ঠিক মতো কোন জায়গায় কোন সময়ে কোন থেরাপি নিবে, কোন মেনোভার নিবে, সেটা যদি তাকে আমি শেখাতে পারি, এই বাচ্চাটা তো পরবর্তীতে পুরো নর্মাল লাইফ লিডও করতে পারে। সুতরাং আমি আমার কাছে 2 বছর 3 বছর 4 বছর একটা বাচ্চা আসলো সিপি নিয়ে, আমি কিন্তু এক কথায় বাবা মাকে বলতে পারবো না যে আপনার বাচ্চা সিপি ভালো হবে না, ঠিক আছে। এখন এই বাচ্চাটাকে আমরা কীভাবে নর্মাল লাইফ দিব, একটা সিপির বাচ্চাকে আমরা কীভাবে একটা স্বাভাবিক জীবন দিব, এইটাই হচ্ছে আমাদের এইম, এইটাই আমাদের লক্ষ্য। আজকের ক্লাসের ভিউটা হচ্ছে সেইটা, যে সিপি না, দরজা থেকে আমি তাকে ফেরত দেবো না, সিপির বাচ্চা ভালো হবে না, আপনার বাচ্চা মাইক্রোকেফালি, সিপি এরকমই থাকবে, হাত পা পাকা, হাঁটতে পারে না, এরকমই তার জীবন, সারা জীবন এরকম হবে না। আমরা একটা সিপির বাচ্চাকে কিভাবে একটা নর্মাল লাইফ দিব, আজকের ক্লাসের এমটাই হচ্ছে সেইটা। পরীক্ষা তো আছেই, পরীক্ষা তো আমরা পরীক্ষা রিলেটেড আমরা কিছু কথা বলবো, কিন্তু মেইন পার্টটা হবে আমাদের ম্যানেজমেন্ট। সিপি কি, সিপির জিনিসটা কি, সেটা যদি আমরা বুঝি এবং পরবর্তীতে কাউন্সেলিং করা, ম্যানেজমেন্ট করাটা ভালো। এবং চোখের সামনে যখন দেখবো না যে একটা বাচ্চা আমার কাছে ডাইপ্লেজিক সিপি আসলো, হাঁটতে পারে না, কিন্তু আমি যখন আমার কাউন্সেলিং করলাম কিংবা তাকে অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপিটা দিলাম, এই বাচ্চা যখন 6 মাস 7 মাস পরে সুন্দর করে হেঁটে আমার কাছে আসলো, তখন যে একটা আনন্দ, সেইটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে একটা সিপির একটা ডেফিনেশন আছে, আবির স্যারের বইয়ের প্রথমেই আছে সেই সিপি ডেফিনেশনটা। আমরা সেই সিপি ডেফিনেশনটা এক সাইডে লিখে রাখবো, এর পাশ দিয়ে পর আমরা সিপি নিয়ে আমরা বলা শুরু করব। তাহলে সিপিটা কি? এইটা হচ্ছে একটা গ্রুপ অফ ডিসঅর্ডার, পার্মানেন্ট ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে সিপিটা হচ্ছে একটা গ্রুপ অফ পার্মানেন্ট ডিসঅর্ডার। কোথাকার? মুভমেন্ট
অ্যান্ড পোশ্চার। ঠিক আছে, এই মুভমেন্ট আর পোশ্চারের একটা পার্মানেন্ট ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারটার জন্য তার কি হয়, বাচ্চাটার অ্যাক্টিভিটি লিমিটেশন। সে নর্মাল যে স্বাভাবিক কাজ করার কথা, লেখার কথা, খাওয়ার কথা, নর্মালভাবে হাঁটার কথা, সেই অ্যাক্টিভিটিগুলো সে করতে পারে না। তাহলে এটা হলো একটা গ্রুপ অফ পার্মানেন্ট ডিসঅর্ডার অফ মুভমেন্ট অ্যান্ড পোশ্চার কজেস অ্যাক্টিভিটি লিমিটেশন। ঠিক আছে, এখন এই ঘটনাটা কেন হয়, এই ডিসঅর্ডারটা কেন হয়, সেইটা হয় ডিউ টু একটা নন প্রোগ্রেসিভ ইনসাল্ট বা ইনজুরির জন্য। একটা নন প্রোগ্রেসিভ, একবারই একটা বাড়ি দিলাম, একবারই একটা ঝামেলা হলো ব্রেনের ভেতরে, তাহলে নন প্রোগ্রেসিভ একটা ইনসাল্ট, নন প্রোগ্রেসিভ একটা ইনজুরি, এটা ফার্দার আর হবে না, ওই একবার ওয়ান টাইম একটা ঘটনা ঘটে গেল। তাহলে একটা নন প্রোগ্রেসিভ ইনসাল্ট, একটা ডিসঅর্ডার অথবা একটা নন প্রোগ্রেসিভ ডিস্টারবেন্স কোন জায়গায়, এইটা একটা ফিটাল অথবা একটা ডেভেলপিং ব্রেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিপি ডেফিনেশন। তাহলে সিপিটা কি, এটা একটা পার্মানেন্ট ডিসঅর্ডার অফ মুভমেন্ট অ্যান্ড পোশ্চার। এই ডিসঅর্ডারের জন্য আমার অ্যাক্টিভিটি লিমিটেশন, এবং এই ডিসঅর্ডারটা কেন হচ্ছে, ডিউ টু নন প্রোগ্রেসিভ ইনসাল্ট, ইনজুরি অথবা ডিস্টারবেন্স কোন জায়গায়, ফিটাল অথবা একটা ডেভেলপিং ব্রেনের মধ্যে আমাদের ইনসাল্টটা হয়। এখন ডেভেলপিং ব্রেন কারা, কনসেপশন, মানে একদম মায়ের গর্ভে প্রথম ভ্রূণ যেটা আসলো, কনসেপশন থেকে 8 ইয়ার্স পর্যন্ত। তাহলে ডেভেলপিং ব্রেনটা হচ্ছে আমাদের কনসেপশন টু 8 ইয়ার্স। আগে বলা হতো 5 ইয়ার্স, এখন ডেভেলপিং ব্রেনকে WHO থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে 8 ইয়ার্স। তাহলে এই সময়টাকে বলবো আমরা ডেভেলপিং ব্রেন। সুতরাং এই যে একটা ইমেচিওর একটা ব্রেন, একটা ডেভেলপিং ব্রেন, এই ব্রেনের মধ্যে যদি কোনো ইনজুরি হয় তখন আমাদের একটা মুভমেন্ট আর পোশ্চার হবে। এখন এইটা কি সমস্যা, তাহলে এই সিপিটা তাহলে আমাদের কী হলো, একটা মোটর ডিস্টারবেন্স। তাহলে এইটার সাথে অ্যাকম্পানিং আরও কিছু জিনিস থাকে। অ্যাকম্পানিং আর কত কিছু জিনিস, সেটা কি, ডিস্টারবেন্স, অ্যাকম্পানিং ডিস্টারবেন্স ইন। তাহলে মোটরের পাশে কি এরিয়া থাকে, সেন্সর এরিয়া থাকে। তাহলে আমাদের সেন্সেশন, পারসেপশন, কগনিশন, কমিউনিকেশন অ্যান্ড বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে এই 4টা জিনিস আমাদের অ্যাকম্পানিং ডিস্টারবেন্স ইন সেন্সেশন, পারসেপশন, কগনিশন, কমিউনিকেশন, সাথে আরও 2টা জিনিস থাকে অ্যাকম্পানিং। একটা হচ্ছে আমাদের ইপিলেপসি আর সেকেন্ডারি মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। এই যে পুরো জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের একটা সিপি ডেফিনেশন। ঠিক আছে, এখন এই যে আমরা ডেফিনেশনটা পড়লাম, এই ডেফিনেশনটা আমাদের ক্লিনিক্যাল ফিচার, এবং এইটাই সব কিছু। যে আমরা এই জিনিসটা যদি বুঝি বাস, তাহলে সিপি সম্পর্কে আমাদের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। তার মানে এটা মেইন ডিসঅর্ডার কি, মোটর ডিস্টারবেন্স, পার্মানেন্ট ডিসঅর্ডার, মুভমেন্ট অ্যান্ড পোশ্চার, মানে মোটর ডিস্টারবেন্স থাকবে। কেন, আমাদের একটা নন প্রোগ্রেসিভ ইনসাল্ট ছিল, এটা একটা স্টার। যদি এটা প্রোগ্রেসিভ যদি হয় তাহলে সেটা সিপি না। প্রোগ্রেসিভ মানে কি, যে না এটা আগে প্রতিদিনই বাচ্চা খারাপ হচ্ছে। ঠিক আছে, যে প্রথমবার যে ইনসাল্টটা হলো, সেই বাচ্চাটার এমন একটা ব্রেনের মধ্যে একটা সমস্যা আছে, যেই সমস্যাটার কারণে তার প্রতিনিয়ত সে দিন যাচ্ছে আর খারাপ হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। ব্রেনে নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। যখন এটা প্রোগ্রেসিভ হবে তখন সেটা সিপি না। মোটর সমস্যা যদি প্রোগ্রেসিভ হয়, সিপি না। সিপি মানে নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। তাহলে নন প্রোগ্রেসিভ একটা ইনসাল্ট, সেটা কখন হতে হবে, যেমন ফিটাল অথবা ডেভেলপিং ব্রেনে। এখন হলো আমার দাদার বয়স হচ্ছে 70 বছরের, দাদার একটা স্ট্রোক হলো। স্ট্রোকের কারণে দাদা এখন হাঁটতে পারে না, হাত পা বাঁকা। ঠিক আছে, আমরা কি তাকে সিপি বলবো? সিপি বলবো না। কিন্তু দাদার কিন্তু সব কিছুই আছে,
একবার স্ট্রোক, তার মানে গ্রুপ একটা তার মোটর মুভমেন্ট আর পোশারের মধ্যে সমস্যা আছে, এবং তার যেটা হয় যে তার অ্যাক্টিভিটি লিমিটেশন আছে। তাহলে বলতে পারেন যে ম্যাডাম মোটর সমস্যা, অ্যাক্টিভিটি লিমিটেশন, তাহলে দাদাকে কেন সিপি বলবো না? 70 বছরের দাদাকে সিপি বলবো না কেন? কারণ সে ডেভেলপিং ব্রেন না। তাহলে সিপি হইতে গেলে পরে আমাদের প্রথম শর্ত, এইগুলো হচ্ছে আমাদের প্রথম শর্ত। একটা মোটর ডিসঅর্ডার হইতে হবে, নন প্রোগ্রেসিভ হইতে হবে, ঘটনাটা হইতে হবে আমাদের ডেভেলপিং ব্রেনে। এই ক্রাইটেরিয়া যে 3টা ফুলফিল করবে তখন তাকে আমরা বলবো সিপি। সুতরাং ওই যে বললাম না, আমরা ম্যাক্সিমাম সময় কী করি, একটা মাথা ছোটো আসলো, হাঁটতে পারে না, আপনি সিপি চলে যান। কীভাবে বলবো? দেখে, শুধু দেখে কি ডায়াগনোসিস করা যাবে? যাবে না, কারণ এই জিনিসটা তো আমাদের লাগবে। যদি মা সে বলে যে না দিন দিন বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, আমার বাচ্চা আগে যেরকম ছিল এখন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তো আমি তাকে সিপি বলতে পারবো না, কিন্তু দেখে আমি বলে দিলাম সিপি। সুতরাং একদম মানে রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে আমার যত স্টুডেন্ট আছে তাদের জন্য একটা মানে আন্তরিক একটা অনুরোধ থাকবে, আমরা কখনো মাথা ছোটো কিংবা হাঁটতে পারে না দেখে সিপি বলে দিব না। আমরা আগে সুন্দর করে তার আগে হিস্ট্রি নিব, সেটা প্রোগ্রেসিভ না নন প্রোগ্রেসিভ। ঠিক আছে, এখন কি হবে এখানে একটা সিপির বাচ্চার, তাহলে এই গেল আমাদের মোটামুটি একটা সিপির ডেফিনেশন। তাহলে সিপি ডেফিনেশনে আমরা প্রথম যে কোর ফিচার হচ্ছে 3টা, সেটা কি বললাম? মোটর ডিস্টারবেন্স থাকবে 1 নাম্বার, 2 নাম্বারে একটা নন প্রোগ্রেসিভ ইনসাল্টের জন্য এটা হবে, নন প্রোগ্রেসিভ ইনসাল্টের জন্য হবে, এবং সেই ইনসাল্টটা হতে হবে আমাদের ডেভেলপিং ব্রেনে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের একটা ব্রেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সালকাস। ঠিক আছে, সেন্ট্রাল সালকাস। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের মোটর এরিয়া, তাই তো? আর এটা হচ্ছে সেন্ট্রাল, প্রিসেন্ট্রাল জাইরাস, পোস্টেন্ট্রাল জাইরাস, তাহলে মোটর এরিয়া। আর এই পাশে আছে আমাদের ভেন্ট্রিকল, তাহলে এখানে আছে আমাদের পেরিভেন্ট্রিকুলার হোয়াইট ম্যাটার। ভেন্ট্রিকুলার পাশে আমাদের হোয়াইট ম্যাটার থাকে, সেটাকে বলি আমরা পেরিভেন্ট্রিকুলার হোয়াইট ম্যাটার। এটার নাম হচ্ছে পেরিভেন্ট্রিকুলার হোয়াইট ম্যাটার। আর এটা হচ্ছে আমাদের মোটর এরিয়া। মোটর এরিয়া তো আমরা সবাই জানি, তাই না? সেটা হচ্ছে আমাদের প্রি সেন্ট্রাল জাইরাস গেল। এই পাশে থাকে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে বেজাল গ্যাংলিয়া। ঠিক আছে না? এখানে হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া থাকে। তাহলে এই ব্রেনটার ভেতর আমার একটা ইনসাল্ট হলো, সিভিয়ার হাইপোক্সিয়া, জন্মের পরে বাচ্চা মানে 3-4 ঘন্টা কাঁদলই না, সিভিয়ার হাইপোক্সিয়া, হাইপোক্সিক ইঞ্জুরি হয়ে গেল এই বাচ্চাটা। তাহলে কি হলো, পুরাটা ব্রেনের আমাদের কর্টেক্স যা ছিল সব ইনজুর্ড, পুরো কর্টেক্সের সমস্ত ব্রেন হাইপোক্সিক ইঞ্জুরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেটাকে বলি আমরা HIE। কিংবা মায়ের একদম আর্লি ফিটাল লাইফে কোনো একটা সমস্যার কারণে তার সেরেব্রাল একটা ম্যালফরমেশন হয়ে গেলো, পুরোটা ব্রেন ম্যালফর্মড, তাহলে সেরেব্রাল ম্যালফরমেশন, স্ট্রাকচারাল ম্যালফরমেশন, ব্রেনটা ঠিক মতো হয় নাই, স্ট্রাকচারাল একটা ম্যালফরমেশন হলো। তাহলে এই 2টা কারণে আমার কি হবে, পুরো ব্রেনের মধ্যে একটা ঝামেলা হলো। তাহলে এই বাচ্চাটাকে ঠিক মতো হাঁটতে পারবে? হাঁটতে পারবে না, তার মোটর সমস্যা হবে, কারণ আমার এই যে মোটর এরিয়াটা ছিল, মোটর এরিয়াটা তখন কাজ করছে না, তো আমাদের মোটরের সমস্যা হবে। তখন যদি আমার এই মোটর এরিয়াতে যখন ঝামেলা হবে, আমরা কি জানি, আপার মোটর নিউরন সাইন, আপার মোটর নিউরন লেশন হলো। আপার মোটর নিউরন লেশন মানে হচ্ছে এখানে স্পাস্টিসিটি হবে, তাই তো? এখন এই স্পাস্টিসিটি যে হলো, তাহলে এটার নাম কি হলো? স্পাস্টিক সিপি। ঠিক আছে, এখন এই স্পাস্টিক সিপিটা কি হতে পারে, পুরা 2 সাইডে, 2 দিকে, হাত পা গ্লোবাল, মানে পুরা ব্রেনের সমস্যার কারণে আমার 4 হাত পা সব জায়গায় আমার স্পাস্টিসিটি ডেভেলপ করলো, তখন বলবো আমরা কোয়াড্রিপ্লেজিক সিপি। আরেকটা কি হতে পারে না, এই সাইডে বেশি ইঞ্জুরি হয়নি, এক সাইডে ইঞ্জুরি হলো, তখন কি হবে, হেমিপ্লেজিক সিপি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা,
এই পাশে আমাদের পেরিভেন্ট্রিকুলারে যে আমাদের হোয়াইট ম্যাটারগুলো ছিল, ঠিক আছে, প্রিটার্ম বাচ্চা যারা প্রিটার্ম তাদের কি হয়, এই পেরিভেন্ট্রিকুলারের জায়গাটা ঠিক মতো মেচিউর হতে পারে না। তো যদি প্রিটার্ম বাচ্চা হয় তাহলে এই জায়গাটা তো আমার হলো না, ডেভেলপমেন্টাল এই জায়গাটা আমাদের একটা ইনজুরি হলো প্রি ম্যাচুরিটির জন্য, অথবা ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হলো, তাহলে কি হবে, এই পেরিভেন্ট্রিকুলার হোয়াইট ম্যাটারটা ঠিক মতো তৈরি হলো না বা ইনজুর হয়ে গেল, তখন সেটাকে বলি আমরা পেরিভেন্ট্রিকুলার লিউকোমেলেশিয়া। তাহলে এই পেরিভেন্ট্রিকুলার কিসের জন্য হচ্ছে, প্রিমেচুরিটি, আরেকটা হচ্ছে আমাদের ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। কোনো কারণে প্রিটার্ম বাচ্চার যদি আমাদের প্রিমেচুরিটি হয়, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হয়, তাহলে আমার এই পাশের হোয়াইট ম্যাটারগুলো হবে না। সেই জন্য মেনলি আমাদের যে হাত পায়ের ফাইবারগুলো হচ্ছে এই একদম পেরিভেন্ট্রিকুলার রিজন দিয়ে যায়, এবং বাইরের দিকে থাকে আমাদের হাতের ফাইবারগুলো। তাহলে আমাদের পায়ের ফাইবারগুলো ইনজুরি হয়, এই কারণে হবে এখানে ডাইপ্লেজিক সিপি। তাহলে এখানে পাবো আমরা ডাইপ্লেজিক সিপি। আরেকটা যেটা হচ্ছে যে বেজাল গ্যাংলিয়া, যদি বেজাল গ্যাংলিয়াতে কোনো কারণ ইনজুরি হয়, বেজাল গ্যাংলিয়াতে যদি ইনজুরি হয়, কী কী কারণ আমাদের বেজাল গ্যাংলিয়াতে ইনজুরি হতে পারে, দুইটা কারণ শুধু বলবো। একটা হচ্ছে হাইপোক্সিয়া মানে হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, কোনো কারণে যদি বাচ্চার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হয়, নিউনেটাল জন্ডিস যদি হয়, নিউনেটাল জন্ডিস হলে পরে কী হবে, যেমন হাইপারবিলিরুবিনিমিয়া যদি হয়, কার্নিকটেরাস যদি ডেভেলপ করে, বেজাল গ্যাংলিয়ার মধ্যে সমস্ত বিলিরুবিনগুলো জমা হয়ে বেজাল গ্যাংলিয়া ইনজুরি করে দেয়। তাহলে আরেকটা হচ্ছে বিলিরুবিন এনকেফালোপ্যাথি। ঠিক আছে, যদি এই বিলিরুবিন এনকেফালোপ্যাথি হয়, বেজাল গ্যাংলিয়াতে ইনজুরি হয়, তখন সেটাকে বলবো আমরা এক্সট্রাপাইরামিডাল, যেটাকে ডিসকাইনেটিক সিপি, এটা হচ্ছে ডিসকাইনেটিক সিপি। তাহলে আমরা যদি একটা ভাগ করে, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে বেজাল গ্যাংলিয়া। যে কোনো হাইপোক্সিয়া, একটা ম্যালফরমেশন সেরেব্রামে যেরকম হতে পারে, আমাদের সেরেবেলামের মধ্যে ইনজুরি হতে পারে। যদি সেরেবেলামের মধ্যে কোনো রকম ইনজুরি হয়, তখন আমরা বলি সেটাকে অ্যাটেক্সিয়া হবে বাচ্চাটার, এবং অ্যাটেক্সিক সিপি। তাহলে সিপির ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কী কী পাইলাম, একটা হচ্ছে ব্রড হিডিংয়ের মধ্যে স্পাস্টিক সিপি আছে 3 ধরনের, একটা 4 হাত পা মিলে কোয়াড্রিপ্লেজিক, এক সাইডে হলে হেমিপ্লেজিক, শুধু পায়ে হয় ডাইপ্লেজিক। তাহলে কোয়াড্রিপ্লেজিক, ডাইপ্লেজিক, হেমিপ্লেজিক। কোয়াড্রিপ্লেজিক হবে কখন, যখন গ্লোবাল ইনজুরি, একদম সিভিয়ার হাইপোক্সিয়া হয়ে পুরো গ্লোবাল ইনজুরি হয়ে গেল, কোয়াড্রিপ্লেজিক সিপি পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার জন্য হবে। তারপর হেমিপ্লেজিক কখন হবে, হেমিপ্লেজিক একদম নিউনেটাল পিরিয়ডে যদি স্ট্রোক হয়, তখন আমরা তো মনে করি আরে স্ট্রোক তো 40 বছরের পরে হবে, ম্যাডাম কি বলে। স্ট্রোক ইন্ট্রা-ইউটেরাইন স্ট্রোকও হতে পারে, গর্ভাবস্থায় কোনো কারণে যদি হাইপোভলিউমিয়া হয়, কোনো কারণে মায়ের ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন করলো, মায়ের কোনো একটা প্রিএক্লাম্পসিয়ার জন্য তার মায়ের কোনো কনভালশন হলো, ইউটেরাইন কন্ট্রাকশান হলো, তখন কি হলো, হঠাৎ করে আমাদের যে মিডল সেরেব্রাল আর্টারি সেখান থেকে ব্লাড গেল না, তখন বাচ্চাটার ইন্ট্রা-ইউটেরাইন পিরিয়ডে স্ট্রোক হতে পারে। সেই কারণে যেটা হবে আমাদের হেমিপ্লেজিক সিপি। তাহলে আমাদের কি হলো, পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার জন্য কোয়াড্রিপ্লেজিক সিপি, যদি গ্লোবাল পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হয় তাহলে কোয়াড্রিপ্লেজিক সিপি, যদি নিউনেটাল পিরিয়ড একদম ইন্ট্রা-ইউটেরাইন পিরিয়ডে স্ট্রোক হয় তাহলে হবে আমাদের হেমিপ্লেজিক সিপি। প্রিমেচিওর বাচ্চা হয়, পেরিভেন্ট্রিকুলার হোয়াইট ম্যাটারগুলো নষ্ট হয়ে গেল ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজের জন্য, প্রিমেচিওরিটির জন্য, তখন হবে আমাদের ডাইপ্লেজিক সিপি। আর হাইপোক্সিয়া, বিলিরুবিন এনকেফালোপ্যাথির জন্য হবে আমাদের ডিসকাইনেটিক সিপি। আর যে কোনো একটা ইনজুরি অথবা ম্যালফরমেশনের জন্য আমাদের হবে হচ্ছে অ্যাটেক্সিক সিপি। তাহলে আমাদের সিপিগুলোকে আমরা একটু বলি আবার, কী কী টাইপে আছে সিপিগুলো। সিপির বিভিন্ন ধরনের টাইপ আছে সিপির মধ্যে। তাহলে একটা হচ্ছে স্পাস্টিক সিপি, এইটা হচ্ছে সবচেয়ে কমন সিপি, হচ্ছে স্পাস্টিক সিপি। 70 থেকে 80% হচ্ছে স্পাস্টিক সিপি। স্পাস্টিক সিপি কয় ধরনের আছে, 3 ধরনের বললাম। একটা হচ্ছে কোয়াড্রিপ্লেজিক, হেমিপ্লেজিক, আর একটা ডাইপ্লেজিক। কোয়াড্রিপ্লেজিক কেন হলো, HIE অথবা ম্যালফরমেশন, সেরেব্রাল যদি কোনো ম্যালফরমেশন থাকে, ঠিক আছে। হেমিপ্লেজিক কেন হবে, যদি ইন্ট্রা-ইউটেরাইন কোনো
স্ট্রোক হয়। ডাইপ্লেজিক সিপি কেন হবে? প্রিমেচুরিটি অথবা ইন্ট্রাভেন্ট্রিকুলার যদি কোনো হেমোরেজ হয়। তাহলে এইগুলো আমাদের 1 নম্বরে স্পাস্টিক সিপি। এরপরে আসে ডিসকাইনেটিক সিপি। এইটা আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিস্টোনিক আর একটা কোরিও অ্যাথেটোয়েড সিপি। শুধু কোরিয়ান সিপি হতে পারে, কোরিও অ্যাথেটোয়েড সিপি। কেন হবে এটা? এটার কারণ আমরা বললাম, একটা হচ্ছে HIE আর এটা হচ্ছে বিলিরুবিন এনকেফালোপ্যাথি। আর লাস্টলি 3 নম্বরে যেটা হচ্ছে অ্যাটেক্সিক সিপি। যদি সেরেবেলামের মধ্যে কোনো ইনজুরি হয়, অ্যাটেক্সিক সিপি। এটা কেন হবে? HIE এর কারণে হতে পারে অথবা ম্যালফরমেশনের কারণে হতে পারে। তাহলে এগুলো কি? এইগুলোই হচ্ছে আমাদের ইটিওলজি অফ সিপি, সিপির কারণ। ঠিক আছে, তাহলে সিপির কারণ আমাদের কি বললাম এখানে? HIE, হাইপোক্সিক ইনজুরি, স্ট্রোক, প্রিমেচুরিটি, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, বিলিরুবিন এনকেফালোপ্যাথি, আরও আছে ইনফেকশান। যদি আমাদের ফিটাল লাইফে কোনো রকম ইনফেকশান হয়, ইনফেকশান 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে যদি কোনো টর্চ ইনফেকশান হয়, টর্চ ইনফেকশানের কারণে হতে পারে। আর 2 নম্বরে যেটা হতে পারে যে আর্লি ফিটাল লাইফে নিউরাল পিরিয়ডে কোনো মেনিনজাইটিস হলো, এনকেফালাইটিস হলো, সেই কারণে আমাদের সিপি হতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সিপির কজ। এখন তাহলে এই বাচ্চাটার যে মেইন সমস্যা, প্রবলেম, একটা সিপির বাচ্চার মেইন প্রবলেম কোন জায়গায়? সিপির বাচ্চার মেইন সমস্যা হচ্ছে তার মুভমেন্ট এবং পোশ্চার। তার 1 নাম্বার প্রবলেম কি? তার 1 নাম্বার প্রবলেম হচ্ছে তার মোটর প্রবলেম, মোটরের সমস্যা, মোটর ডিস্টারবেন্স। সিপির বাচ্চার মেইন সমস্যা হচ্ছে তার মোটর ডিস্টারবেন্স থাকবে। এই জন্য তার অ্যাবনর্মাল মুভমেন্ট হবে এবং অ্যাবনর্মাল পোশ্চার হবে। যদি কোয়াড্রিপ্লেজিক বাচ্চা হয়, সে তো বসেই থাকতে পারবে না। তার কোয়াড্রিপ্লেজিক মানে কি? তার হাত, ট্রাঙ্ক, লোয়ার লিম্স সবগুলোরই উইকনেস। সুতরাং এই বাচ্চাটা বসেই থাকতে পারবে না এবং অ্যাবনর্মাল একটা পোশ্চার, টোন বেশি, অ্যাবনর্মাল টোন নিয়ে বসে থাকবে। ঠিক আছে, ডাইপ্লেজিক বাচ্চার কী সমস্যা? সে বসতে পারবে বটে, কিন্তু তার মেন সমস্যা হবে তার লোয়ার লিম্সের মধ্যে টাইটেনিং বেশি, সেই জন্য সে টো ওয়াকিং করবে। আর যদি হেমিপ্লেজিক সিপি হয়, সে কিন্তু হাঁটতে পারবে, কিন্তু তার হাতে থাকবে একটা পোশ্চার, সামনে ফ্লেক্স করা এবং এক পাশে তার উইকনেস থাকবে, সুতরাং তার একটা গেইট অ্যাবনর্মালিটি থাকবে। আর যদি তার ডিস্টোনিক সিপি হয়, তাহলে কী হবে? কিছুক্ষণ পর পর তার হাত পা বাঁকা হয়ে যাবে, একটা সাস্টেইনড একটা পোশ্চার, অ্যাবনর্মাল একটা পোশ্চার হবে। এই মুভমেন্ট এবং পোশ্চারের জন্য কী করবে? তার নর্মাল যে কাজগুলো, তার অ্যাক্টিভিটিগুলো, সেগুলো সে করতে পারবে না। তাহলে তার মেন সমস্যা হলো তার মোটর ডিস্টারবেন্স থাকবে। এইটার পাশাপাশি এই সিপির বাচ্চাদের অ্যাসোসিয়েটেড আরও কিছু কোমরবিড কন্ডিশান থাকে। মেইন প্রবলেমটা হচ্ছে এই কোমরবিডিটিগুলোই। আমরা যে পোশ্চার, টোন এগুলোকে আমরা ম্যানেজ করে ফেলতে পারি, কিন্তু মেইন সমস্যাটা হয় যদি ঠিকমতো কেয়ার না নেওয়া হয়, এই কোমরবিডিটিগুলোই হচ্ছে বাচ্চার পরবর্তীতে মরবিডিটি, মানে মৃত্যুর কারণ, মর্টালিটি। বিশেষ করে সিপির বাচ্চাগুলো মারা যায় মূলত এই মরবিডিটির জন্য। ঠিক আছে, এখন মরবিডিটিগুলো কী কী? মরবিডিটির মধ্যে 1 নাম্বার যেটা আমরা মাথা থেকে নামবো। হ্যাঁ, মাথা থেকে নামলে প্রথমে হচ্ছে আইডি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। যদি কোয়াড্রিপ্লেজিক বাচ্চা হয়, সিভিয়ার আইডি, মেন্টাল রিটার্ডেশনস থাকবে, সে কোনো কিছুই বোঝে না এবং ইন্ডিপেন্ডেন্টলি নিজের কোনো কাজও সে করতে পারে না, সব কাজ তাকে তার মা বাবা করে দিতে হয়। তাহলে আইডি। 2 নাম্বার, এই বাচ্চাদের কিছু বিহেভিয়ারাল প্রবলেমও থাকে, এক্সেসিভ ক্রাই, ইরিটেবিলিটি, মানে বেশি অ্যাগ্রেশন। সিপির বাচ্চাদের এরকম কিছু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিও থাকতে পারে। তাহলে মাথা বললাম, মাথার মধ্যে একটা হচ্ছে তার মানে আমরা যেটাকে বলি নিউরো সাইকিয়াট্রিক কিছু বিহেভিয়ার, সাইকোলজিক্যাল কিছু সমস্যা সিপির বাচ্চাদের থাকতে পারে। তাহলে একটা হচ্ছে আইডি, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি। 3 নাম্বার হচ্ছে ইপিলিপসি। ইপিলিপসিটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে কোয়াড্রিপ্লেজিক বাচ্চার, কারণ তার পুরা ব্রেন, তার পুরা সেরেব্রাল কর্টেক্সের মধ্যে তার ইনজুরি। সুতরাং ইপিলিপসিটা হয় কোয়াড্রিপ্লেজিক সিপিতে বেশি। এরপরে এই সিপির বাচ্চাদের আরেকটা কমন প্রবলেম হচ্ছে স্লিপ ডিসঅর্ডার।
তাদের ঘুমাইতে বড্ড সমস্যা। দেখা যায় যে বাবা মার এটাই কমপ্লেন থাকে যে ম্যাডাম ঘুমাইতো না, সারাক্ষণ কান্নাকাটি করে, রাতের বেলা ঘুমাইতেই পারে না। তাহলে এই তিনটা গেলো আমাদের মাথা। তাহলে আইডি, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, এপিলেপসি আর স্লিপ ডিসঅর্ডার, ঠিক আছে। এরপরে আমরা যাই মাথার পরে নিচে যাই। নিচে তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, আরেকটা হচ্ছে আমাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এখন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট কি? সিপির বাচ্চাদের কমন যে প্রবলেম সেটা থাকে স্কুইন্ট, ঠিক আছে। সুতরাং সে কোনো একটা তাকাইতে গেলে পরে সে ফিক্স তাকাইতে পারে না, তাহলে স্কুইন্ট থাকে, রিফ্র্যাক্টিভ এরর থাকে। আমরা এই জিনিসগুলাই অ্যাড্রেস করি না। যেটা হলো যে এই বাচ্চাটার হয়তো বা ছোটোবেলা একটা চশমা হলে পরে সে সুন্দর দেখতে পারতো, দেখতে পারলে পরে সে হয়তো বা লিখতে পারতো, স্কুলে যেতে পারতো, কিন্তু আমি তো যারা দরজার সামনেই বলে দিয়েছি সিপি যান, আমরা তো তার চোখটা দেখি নাই, তাহলে আমরা তাকে চশমা দেই নাই, সে স্কুলে যেতে পারতো, কিন্তু আমরা তাকে স্কুলে যাওয়ার সুযোগটা করে দিতে পারি নাই। সেই জন্যই কী কী প্রবলেম হতে পারে একটা সিপির বাচ্চার, এবং কোন জায়গাটা একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমরা অ্যাড্রেস করব, ঠিক আছে। কেন? আমাদের এইম থাকবে তাকে ইন্ডিপেন্ডেন্ট করা, সে নিজের কাজ নিজে করবে, সে সোসাইটিতে নিজে থাকবে, সে পরিবারের বার্ডেন হয়ে থাকবে না। তাহলে আমাদের তার হিয়ারিং ইম্পেয়ারমেন্টের মধ্যে কী বললাম, একটা স্কুইন্ট থাকতে পারে, রিফ্র্যাক্টিভ এরর থাকতে পারে, সে চোখে দেখে না এরকম, অথবা ভিজুয়াল একদম ব্লাইন্ড, সিপির বাচ্চা পুরো ব্লাইন্ড হতে পারে। এখন যে বাচ্চা ব্লাইন্ড সে বাচ্চার তো আরও সমস্যা হবে, সে তো মোটর কোনো কাজ আরও করতে পারবে না। একে তো তার মোটর ডিস্টারবেন্স আছেই, এরপর সে চোখে দেখে না, তাহলে সে কীভাবে পানির গ্লাস ধরবে, সে কীভাবে খাবে? তাহলে তাকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই ব্লাইন্ড বাচ্চাটাকে আমরা কীভাবে ম্যানেজ করব, ঠিক আছে। ব্লাইন্ড বাচ্চাকে ম্যানেজ করার একটা সুন্দর টেকনিক আছে, ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে যে ব্লাইন্ড যদি কোনো অন্ধ বাচ্চা হয়, তাকে কখনো আমরা হাতে ধরে কাজ করব না, আমরা সবসময় তার হাতের নিচে আমরা তার হাতের নিচে আমাদের হাতটাকে দিয়ে দেব, সে যেন হাতের স্পর্শ, তার সেন্সরি দিয়ে যেন পুরোটা জিনিস সম্পর্কে তার একটা আইডিয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই তৈরি করেছে যে যখন আমাদের কোনো একটা ডেফিসিট হয়, হ্যাঁ, চোখে দেখে না কিংবা কানে শুনে না, এই বাচ্চাদের কী হয়, সেন্সেশনটা খুব প্রবল হয়, তাদের সেন্সেশনটা খুব স্ট্রং হয়, তারা সেন্সরি, তাদের অনুভূতি দিয়ে পুরো জিনিসটাকে তারা অনুভব করার চেষ্টা করে। তাহলে আমরা যখন অন্ধ বাচ্চা হবে, একটা অন্ধ সিপির বাচ্চা আসলো, তখন তাকে আমরা কী করবো, মা বাবা করে কি এরকম হাতে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসে, বাচ্চা কান্না করতে থাকে, ওর তো ভালো লাগছে না এই জিনিসটা, যে সে তো বুঝতে পারছে না। আমরা যখন তার হাতটা ধরলাম, তাকে আমরা বন্ধ করে দিলাম, তার রাস্তাটাকে বন্ধ করে দিলাম, তাকে দেখার, সে একটা হাত দিয়ে দেখতো, হাত দিয়ে বুঝতো, আমরা তার বুঝার রাস্তাটা বন্ধ করে দিলাম। তখন আমরা কী করবো, একটা ব্লাইন্ড বাচ্চাকে কখনোই মা বাবাকে পরামর্শ দিতে হবে, মা যে জিনিসটা, একটা গ্লাসটা দেন তার হাতের মধ্যে দিয়ে দিবেন, সে গ্লাসটা ধরলো, গ্লাস সম্পর্কে তার একটা ধারণা হবে, সে একটা জগ ধরবে, জগ সম্পর্কে তার ধারণা হবে, আপনাকে ধরবে, একদম পুরাটা দিবেন তার হাতে, যে না এটা আপনার হাত, এটা আপনার মুখ, সে হাতে ধরে ধরে বুঝবে। আপনি যখন হাতটাকে তাকে বন্ধ করে দিলেন, তার মানে তার সমস্ত রাস্তা, বুঝার রাস্তা, শেখার রাস্তা আপনি বন্ধ করে দিলেন। তাহলে এই যে একটা ছোট্ট একটা পরামর্শ যদি আমরা তার মাকে দিতে পারি, তাহলে বাচ্চাটার জন্য অনেক বেশি ভালো হবে। সে তো সারাক্ষণ কান্না করতো, অনেক ইরিটেবল, কেন? একে বাচ্চা অন্ধ, কিছু দেখে না, এরপরে মা বাবা যা করে তার হাত দিয়ে দিয়ে হাত ধরে ধরে করে, তাহলে সে ইরিটেবল থাকবে, সারাক্ষণ কান্নাকাটি করে। কিন্তু যখন তাকে আমরা তার কন্ট্রোল দিয়ে দিলাম যে বাবা নেই, তোর হাত দিয়ে সব দেখ, তখন সে যখন পারবে, তখন সে আরও কাম কোয়াইট হয়ে যাবে, তখন তো সে আনন্দ পাবে যে না আমি বুঝতে পারছি, তখন তার ইরিটেবিলিটিটাও কমে যাবে। এবং এই বাচ্চা যখন বুঝতে পারবে যে না হাত দিয়েও অনেক কিছু করা যায়, অনুভূতি দিয়ে অনেক কিছু করা যায়, তাহলে কী হবে, সে হয়তো বা সব কাজের জন্য মাকে ডাকতো, কিন্তু এখন সে এই তার নিজের ঘর সম্পর্কে তার একটা আইডিয়া হয়ে যাবে, নিজের কাজগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তখন তার লাইফ লিডটা হবে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড হবে। তাহলে ছোট্ট শুরুটা কিন্তু ছোট ছিল, তাই না? ঘটনাটা কিন্তু ছোট, যে মা আপনি হাতটাকে চেপে ধরবেন না, যা হাত ওর হাতের নিচে দিয়ে দিবেন। আমি যদি এই পরামর্শটা না দেই, আমি যদি দরজা থেকে তাকে ফেরা দেই, তাহলে তো আমি এই পরামর্শটা তাকে দিতে পারবো না, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। 3 নাম্বার যেটা সমস্যা, এই বাচ্চাদের ফিডিং খুব প্রবলেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমটা প্রকট। কেন? একটা কোয়াড্রিপ্লেজিক বাচ্চার কোঅর্ডিনেশন থাকে না, ও যে একটা খাবার গিলে খাবে এই কোঅর্ডিনেশন থাকে, এক্সেসিভ স্যালাইভেশন হতে থাকে, খাবার মুখে দিলে পরে এটা কোঅর্ডিনেট করে যে মুখের ভিতরে ঢুকাবে সেটা পারে না, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যা হয় যেটা তাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স, কারণ স্ফিংটারেও ঝামেলা থাকে এসোফেজিয়াল স্ফিংটারের মধ্যে, সুতরাং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স খুব হয়, কনস্টিপেশন হয়। এই সবগুলা কারণে একে তো সে সিপি, তাকে এক জায়গায় ফেলে রাখা হয়,
2 নম্বরে তার এই সমস্তগুলা কারণে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়। এই কারণে যেটা হয় 1 নম্বর সমস্যা যেটা হলো তার কনস্টিপেশন, 2 নম্বরে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আর ওরোফেশিয়াল কোঅর্ডিনেশন থাকে না, ইনকোঅর্ডিনেশন, এই জন্য সে কোনো খাবার খেতে পারে না, আলটিমেটলি যে ফেট তার গ্রোথ রিটার্ডেশন হয়। আর 3 নম্বর যেটা প্রবলেম তার পালমোনারিতে ইনফেকশন, পালমোনারি প্রবলেম হয়। কেন হয়? একে যখন একটা কোয়াড্রিপ্লেজিক বাচ্চা হয় সে সারাক্ষণ ইম্বুলেন্ট না, তো নন ইম্বুলেন্ট, তাহলে তার স্কোলিওসিস ডেভেলপ করে, সে যে সোয়ালোয়িং তার স্যালাইভাগুলো সে গিলতে পারে না, এই কারণে তার রিকারেন্ট পালমোনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। ঠিক আছে, তাহলে এই যে বারবার করে বাচ্চাটা খেলে হাসপাতালে ভর্তি হয়, তার নিউমোনিয়া হয়, ভর্তি হয়, আমরা যদি তাকে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি যে যখনই ইনফেকশন হবে তাকে প্রম্পট ম্যানেজমেন্ট করা, তাহলে তো তার মরবিডিটি, সিপির বাচ্চার মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া, তাহলে আমরা যদি তাকে ম্যানেজমেন্ট করতে পারি, ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারি, তাহলে মৃত্যুর হারটাকে কমাইতে পারবো। 3 নম্বরে যেটা হলো তার অর্থোপেডিক কিছু প্রবলেম। অর্থোপেডিক্সের মধ্যে যে কমন যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে যে তার টেন্ডো অ্যাকিলিস, পায়ের মধ্যে পায়ের যে অ্যাঙ্কেল ওইখানে টেন্ডো অ্যাকিলিস টাইট হয়ে যায়, কন্ট্রাকচার ডেভেলপ করে, বিভিন্ন জয়েন্টের মধ্যে কন্ট্রাকচার ডেভেলপ করে। ঠিক আছে, আর অ্যাজ এ হোল স্কোলিওসিস ডেভেলপ করে যায়। তাহলে অর্থোপেডিক প্রবলেমের মধ্যে আমাদের 3টা প্রবলেম, একটা হচ্ছে কন্ট্রাকচার, স্কোলিওসিস, ঠিক আছে, আরেকটা যেটা হয় টেন্ডো অ্যাকিলিস টাইটেনিং। এই ঠিক আছে, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রবলেম, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হচ্ছে পেইন। আমরা একদমই এইটাকে অ্যাড্রেস করি না, ব্যথা। একটা বাচ্চা তো স্পাস্টিক, শক্ত হয়ে আছে, ডিস্টোনিয়া হয়ে আছে, তার তো মাসেল স্পাজম, যখন তার মাসেল স্পাজম হচ্ছে তার তো প্রচণ্ড ব্যথা, এবং অনেক সময় হয় কি ফিজিওথেরাপি করতে গেলে পরে ব্যথাটা আরও বেড়ে যায় যখন আমরা খুব বেশি ফিজিওথেরাপি করা হয়, যারা জানে না। যেমন রাস্তার মোড়ে ফিজিওথেরাপি সেন্টার আছে, ওইখানে পাঠাই দিলাম বাচ্চাকে, এখন ওই বেটা তো কোনোদিন সিপির বাচ্চার ফিজিওথেরাপি দেয়ই নেই, সে টেনে টুনে বাচ্চাকে প্রচণ্ড ব্যথা বানাই দিল, কিংবা মা বাবাও জানে না যে কীভাবে ফিজিওথেরাপি দিতে হবে। ঠিক আছে, সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপিটা লাগবে। আরেকটা যেটা হয়, এত টোন তার হিপ ডিসলোকেশন হয়ে গেল, ব্যথা, এই ব্যথাটাকে আমরা অ্যাড্রেস করি না, এই কারণে বাচ্চাটা ইরিটেবল, বাচ্চা আরও বেশি খারাপ হয়ে গেল। সুতরাং এই কোমরবিড কন্ডিশনগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে একটা যদি আমাদের কাছে একটা সিপির বাচ্চা আসে, তাহলে সিপির বাচ্চাটাকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করব, সিপির বাচ্চার ইভ্যালুয়েশনটা কীরকম হবে, সেই জন্য প্রথমে যেটা লাগবে একটা হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে প্রথম যে চিফ কমপ্লেন থাকবে তার মুভমেন্ট এবং তার পোশ্চারের মধ্যে সমস্যা। ডিস্টারবেন্স ইন দ্য মুভমেন্ট অ্যান্ড পোশ্চার। ঠিক আছে, প্রথম কথা, তাহলে 1 নম্বর কমপ্লেন হচ্ছে এইটা। তাহলে আমরা যখন হিস্ট্রি নিব তখন দেখব তার অনসেটটা কখন, আমরা তার অনসেটটা দেখব। 2 নম্বরে দেখব তার প্রোগ্রেশন, এটা কি প্রোগ্রেসিভ না নন প্রোগ্রেসিভ। তাহলে 1 নম্বরে দেখব আমরা অনসেটটা কখন, 2 নম্বরে দেখব এটা কি প্রোগ্রেসিভ না নন প্রোগ্রেসিভ। যদি প্রোগ্রেসিভ হয় এটা সিপি না, তাহলে এটা হবে প্রোগ্রেশনটা দেখতে হবে, এটা হবে নন প্রোগ্রেসিভ। এটার সাথে তার কতটুকু অ্যাক্টিভিটি লিমিটেশন আছে, আমার কাছে যখন বাচ্চা আসবে তখনই তার আমরা এটাকে অ্যাসেস করে ফেলবো যে তার অ্যাক্টিভিটিটা কতটুকু লিমিটেশন আছে, যে সে একেবারেই পারে না নাকি কিছু কাজ সে পারে। ঠিক আছে, কারণ এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যে তাকে তো আমরা স্কুলে নর্মাল স্কুলে দিব, কিংবা তাকে আমরা তার পড়াশোনা, তাকে এডুকেশন শেখাইতে চাচ্ছি। এখন যে বাচ্চা একবারেই কোয়াড্রিপ্লেজিক সিপি, তার সে নিজের কাজ করতে পারে না, আমাদের এইম হবে সে যেন নিজের কাজগুলো করতে পারে। ডাইপ্লেজিক সিপি, সে ডিফিকাল্টিতে মানে হাঁটতে তার সমস্যা, কিন্তু তার কগনিশনে তার সমস্যা নাই, তাকে আমরা নর্মাল স্কুলে পাঠাবো। তাহলে হ্যাঁ, হাঁটতে সমস্যা থাকো, কিন্তু সে তো পড়াশোনা করতে পারবে, পড়াশোনা করে যদি সে পড়াশোনায় ভালো হয় তাহলে তো নর্মাল লাইফ সে লিড করতে পারবে, সে আর্ন করতে পারবে। তো এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, যে তার অ্যাক্টিভিটি কতটুকু লিমিটেশন হলো সেটাকে আগে অ্যাড্রেস করতে হবে। আর 2 নম্বরে আমরা অ্যাসোসিয়েটেড ফিচার্সগুলো দেখব। অ্যাসোসিয়েটেড ফিচারের মধ্যে কী কী আছে? অ্যাসোসিয়েটেড ফিচারের মধ্যে আমরা দেখব যে তার কোনো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে কিনা, তার কোনো সিজার আছে কিনা, এই যে আমরা যে কমোরবিডিটিগুলো কিছুক্ষণ আগেই বললাম, তার কোনো এপিলেপসি আছে কিনা, তার ফিডিং সোয়ালোইং ডিফিকাল্টি কিনা, বারবার রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে কিনা, ইউরিনারি কোনো প্রবলেম আছে কিনা। তো এই অ্যাসোসিয়েটেড ফিচারগুলো
আর 3 নম্বরে যেটা আসবো সেইটা নিব হচ্ছে আমাদের ইটিওলজি বের করতে চাই, এই জন্য আমরা তাকে কিছু কোশ্চেন করব। সিপিটা কেন হলো, এই জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট জায়গা একটা হচ্ছে আমাদের বার্থ হিস্ট্রি, 2 নম্বরে ডেভেলপমেন্টাল হিস্ট্রি, লাস্টলি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ঠিক আছে, বার্থ হিস্ট্রির মধ্যে কি, বার্থ হিস্ট্রির মধ্যে নিতে চাই তার এইচআই ছিল কিনা, হাইপোক্সিক ছিল কিনা, প্রিমেচুরিটি ছিল কিনা, তারপরে কোনো জন্ডিস ছিল কিনা নিউনেটাল পিরিয়ডে। ঠিক আছে, ডেভেলপমেন্টাল হিস্ট্রিটা আমি বলি। ডেভেলপমেন্টাল হিস্ট্রিটা হচ্ছে সিপির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা বাচ্চা, হ্যাঁ এইটা হচ্ছে একটা নর্মাল বাচ্চা, নর্মাল, এটাকে বলে ডেভেলপমেন্টাল সার্ভিলেন্স। এই যে কার্ভটা, এটার নাম হচ্ছে ডেভেলপমেন্টাল সার্ভিলেন্স। ঠিক আছে, তার মানে বাচ্চাটার বয়স যত যাইতে থাকবে, বাড়তে থাকবে, তার ডেভেলপমেন্ট সুন্দর করে আস্তে 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 বাড়তে থাকবে। ঠিক আছে, সিপির বাচ্চার হলো কি, এটা আমাদের সিপির বাচ্চা, তার এইখানে একটা ইনসাল্ট হয়ে গেল, তার ব্রেনে একটা সমস্যা হয়ে গেল, তাহলে কি হবে, তার ডেভেলপমেন্টাল কার্ভটা কি হবে, নিচে দিয়ে যাবে। কিন্তু কি হবে, অ্যাচিভ করবে সে। ঠিক আছে, কেন, তার ব্রেনের স্প্লাস্টিসিটির জন্য। এইটাই হচ্ছে আমাদের বাচ্চাদের ব্রেনের সবচেয়ে মজার জায়গা। ঠিক আছে, যে তার ব্রেন তো গ্রোয়িং ব্রেন, 8 বছর পর্যন্ত তার ব্রেনটা গ্রো করতে পারে। সুতরাং এই বাচ্চাকে আমরা ছেড়ে দিব না। ওই যে বললাম প্রথম দিনই মাকে আমরা বলে দিই আপনার বাচ্চা সিপিতে ভালো হবে না, আমরা 8 বছর পর্যন্ত বাচ্চাটাকে আমরা অপেক্ষা করব, কারণ 8 বছর পর্যন্ত তার ব্রেনটা গ্রোয়িং। সুতরাং ওই সময়টাতে যদি আমরা ঠিকমতো যত্ন নিতে পারি, আমরা বারবার করে মা বাবাকে যেটা উদাহরণ দিয়ে বলি যে যেমন ধরুন একটা ঝড় হইলো, ঝড় হয়ে আপনার কতগুলো গাছ পড়ে গেল, এখন এই গাছটাকে যদি আমি খুঁটি টুটি দিয়ে সুন্দর করে গাছটাকে ঠিক করে দেই, তাহলে কী হবে, গাছটা সুন্দর করে আবার নতুন গাছ হবে। আর যদি আমি ফেলে দিই তাহলে বাঁকা তেরা গাছ হয়ে যাবে। তো এইটা হচ্ছে সেই ইন্টারভেনশনের জায়গাটা। এই জায়গায় যদি আমি ঠিক মতো ইন্টারভেনশন নেই, ইন্টারভেনশনগুলো যা যা আছে আমি ঠিক মতো মেজারগুলো নেই, বাচ্চাটাকে যদি ঠিক মতো এই সময়টাতে আমি যত্ন নিই, তাহলে কি হবে, অনেক সময় এই কার্ভটা আরও ভালো হইতে পারে, একদম নর্মালের কাছাকাছি চলে যেতে পারে কার্ভটা। কিন্তু নর্মাল সিপির বাচ্চার কার্ভ হবে কীরকম, নর্মালের চেয়ে একটু নিচে, কিন্তু সে সেটা অ্যাচিভ করবে। তার ঘাড় শক্ত হবে কিন্তু একটু দেরিতে, বসতে শিখবে দেরিতে, হাঁটতে শিখবে দেরিতে, বুঝবে দেরিতে, কিন্তু সে পারবে। একেবারে পারবে না এরকম ঘটনা হবে না। কিন্তু কোনো বাচ্চা যদি এরকম হয় যে কিছু দূর পর্যন্ত সে পারলো, এরপরে কি আর পারে না, তার ডেভেলপমেন্টটা ফল করে গেল। যেমন আগে কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে না, আগে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারে না। এইটা কখনোই সিপি না। ঠিক আছে, দেখতে কিন্তু সিপির মতো লাগবে। আমার কাছে যখন দরজার মধ্যে ঢুকবে তখন সেই মাইক্রোকেফালি, টোন আর পোষণের মধ্যে সমস্যা থাকবে, কিন্তু এই বাচ্চাটা সিপি না। তাহলে আমাদের সিপি ডায়াগনোসিস করার জন্য কিন্তু প্রথম 2টা জিনিস খুব দরকার। এই যে বারবার করে বললাম যে প্রোগ্রেসিভ কিনা, যদি প্রোগ্রেসিভ হয় এটা সিপি না, কোনোদিনও সিপি না। আর 2 নাম্বার যেটা হচ্ছে যে তার একটা ডেভেলপমেন্টাল ছিল, ডেভেলপমেন্টাল রিগ্রেশন হলো, ডেভেলপমেন্টটা পড়ে গেল, রিগ্রেশন হলো। যদি ডেভেলপমেন্টাল রিগ্রেশন হয় এইটা সিপি না, মনে থাকবে। তাহলে প্রোগ্রেসিভ যদি হয়, ডেভেলপমেন্টাল রিগ্রেশন হয়, সেটা সিপি না। তাহলে হিস্ট্রি না নিয়ে আমি কীভাবে জানবো, বাচ্চাটাকে যদি আমি ঢুকতে না দিই, আমার সাথে বাচ্চাটার সাথে সিপির বাচ্চার সাথে কথা না বলি, তাহলে আমি এই জিনিস কীভাবে জানবো। সেই জন্যই দরকার হিস্ট্রিটা, যে আমরা একটা সিপির বাচ্চাকে হিস্ট্রিটা আসলেই সিপি কিনা দেখতে। এই যে দুজন দেখতে তো একই রকম, ঠিক আছে, এই যে পড়ে গেল যেটা প্রোগ্রেসিভ যে ডিসঅর্ডার, ব্রেনের প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, আর সিপির বাচ্চার চেহারা তো একই রকম, মাইক্রোকেফালি মুভমেন্ট ডিসঅর্ডার থাকবে, দেখতে একই রকম, কিন্তু কারণ কিন্তু 2টা। এই যে পড়ে গেল, এটাকে বলি ব্রেনে যদি কোনো নিউরো মেটাবলিক ডিসঅর্ডার হয়, অথবা নিউরো ডিজেনারেটিভ, হার্ট ম্যাটার কোনো কারণে শুকায় যাচ্ছে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ বলি আমরা, তখন কিন্তু এরকম করে পড়ে যাবে। তাহলে কী হলো, এটা তো সিপি না, এটা আলাদা একটা ব্রেনের ডিজিজ, কিন্তু দুজন দেখতে কিন্তু একই রকম। ঠিক আছে, লাস্টলি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা জরুরি। ফ্যামিলিতে যদি কোনো কনসেনগুইনিটির হিস্ট্রি থাকে, একটা বাচ্চার আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হলো,
সিপ ডেথের হিস্ট্রি আছে, মায়ের বারবার রিকারেন্ট বাচ্চা মারা যায়, হলেই মারা যায় বাচ্চা, ঠিক আছে। আগের বাচ্চাটা সিপি ছিল, এই বাচ্চাটাও সিপি। 10 বার ভাবতে হবে এই বাচ্চাটা আসলেই সিপি কিনা না অন্য কোনো ডিজিজ। যদি এরকম ঘটনা থাকে যে রিকারেন্ট সিপ ডেথ আছে, হ্যাঁ, রিকারেন্ট সিপ ডেথ আছে, একটা কনসেনগুইনিটি আছে, রিকারেন্ট সিপ ডেথ আছে, কিংবা আরেকটা বাচ্চা ফ্যামিলি হিস্ট্রি অফ সিপি আছে, তাহলে এইগুলা যদি ঘটনা হয় চিন্তা করতে হবে এটা নিউরোমেটাবলিক বা নিউরোডিজেনারেটিভ সিপি না। তাহলে আমাদেরকে পুরো ডিটেলস একটা হিস্ট্রি নিতে হবে। এরপরে আমরা যেটা করব একটা এক্সামিনেশান করব। এক্সামিনেশানের মধ্যে তো আমরা জানি এক্সামিনেশান খুব সহজ। সেই জিনিসগুলো আমরা কী করবো, একটা সিপির বাচ্চাকে প্রথমেই দেখব তার ওএফসি, মাথা ছোট, তারপরে দেখব তার অ্যানথ্রোপোমেট্রি, ঠিক আছে, তারপরে তার অপথ্যালমোলজিক্যাল একটা ইভ্যালুয়েশন লাগবে যে তার চোখ টোক সব ঠিক আছে কিনা, তার একটা হিয়ারিং অ্যাসেসমেন্ট লাগবে, তার কান দিয়ে সে ঠিক মতো শুনে কিনা, তারপরে আমরা একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, থরো একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করব, ঠিক আছে। নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা দেখব তার হায়ার সাইকিক ফাংশন, তার স্পিচ, সে কথা বলতে পারে, ম্যাক্সিমাম সিপির বাচ্চাই ডিসআর্ট্রিয়া থাকে, তার স্পিচটা কেমন আছে। তারপরে আমরা যেটা দেখব তার ক্রেনিয়াল নার্ভসে কোনো সমস্যা আছে কি না এটা দেখতে চাই। বেসিক্যালি আমরা প্রথম যেটা দেখতে চাই টোন, সে কি স্পাস্টিক না রিজিডিটি আছে না স্পাস্টিসিটি আছে। রিজিডিটি, স্পাস্টিক আর রিজিডিটির মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট আর হচ্ছে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট। আপনি যখন হাত পা নাড়াবেন, যত বাড়ানোটার আমি রেটটা বাড়াই দিলাম, ভেলোসিটি বাড়াই দিলাম, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা বাড়লো, শক্ত লাগছে, যখন বাড়াচ্ছে তখন শক্ত লাগছে, যত বাড়াচ্ছে শক্ত লাগছে, সেটা হচ্ছে স্পাস্টিসিটি। আর যেটা যদি আমাদের ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স যদি হয়, মানে পুরো থ্রু আউট দ্য লেংথ শক্ত, এইদিকে যে এইদিকেও নিলাম এইদিকে নিলাম পুরোটাই আমাদের শক্ত, তখন সেটা হচ্ছে রিজিডিটি। এরপর আমরা যেটা দেখব রিফ্লেক্সগুলো এক্সারসাইটেড থাকবে, প্লান্টার এক্সটেন্সার থাকবে, আর ক্লোনাস থাকবে। তো আমাদের এক্সামিনেশন হয়ে গেল সিপির বাচ্চার। এখন আমরা এই সিপির বাচ্চাটাকে ইনভেস্টিগেশন কি করব। সিপির বাচ্চার ইনভেস্টিগেশন ম্যাক্সিমাম স্যাররা দেখবেন বলবে কি এই সিপির বাচ্চার কোনো ইনভেস্টিগেশন লাগবে না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ঠিকই বলে, এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সিপির বাচ্চা হচ্ছে, সিপি ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল, ঠিক আছে, সিপি ডায়াগনোসিসটা হচ্ছে ক্লিনিক্যাল। আমরা ক্লিনিক্যালি দেখলাম একটা বাচ্চার একটা ইনসাল্টেড নন প্রোগ্রেসিভ একটা ইনসাল্ট, তার ডেভেলপমেন্টাল ভালো, মানে নন প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট আস্তে আস্তে ভালো হচ্ছে, এবং এই বাচ্চাটার দিন দিন ভালো, এরকম ফ্যামিলি হিস্ট্রিও নাই, সব কিছু মিলে আমরা একটা ফ্যামিলি হিস্ট্রি নিলাম, বার্থ হিস্ট্রি নিলাম, ডেভেলপমেন্টাল হিস্ট্রি নিলাম, তার পোস্টার টোনে আছে, রিফ্লেক্স এক্সারসাইটেড আছে, প্লান্টার এক্সটেন্সার আছে, সিপি ডায়াগনোসিস আমরা করলাম। কিন্তু ইনভেরিয়েবলি যেটা করতে হয়, যেটা কমন রোল এবং রিকমেন্ডেশন, যেটা আমরা তো গরিব দেশের মানুষ, আমরা ইনভেস্টিগেশন করাই না, ঠিক আছে, কিন্তু নিয়ম যেটা যে ইনভেরিয়েবলি প্রত্যেকটা সিপির বাচ্চার একটা নিউরো ইমেজিং করো, ঠিক আছে। এমআরআইটা প্রেফারেবল। কেন করতে হয়, যে আমি তো একটা হিস্ট্রি নিলাম, ক্লিনিক্যালি আমি একটা সাসপেক্ট করলাম সিপি, কিন্তু ব্রেন এমআরআই করে দেখলাম যে অন্য কিছু আছে, ডিসপ্রপোর্শনেট, আমার হিস্ট্রির সাথে এমআরআইয়ের ফাইন্ডিংসটা ডিসপ্রপোর্শনেট, তখন তো আমাদের ফার্দার আলাদা ইভ্যালুয়েশন করতে হবে। সেই জন্য একটা নিউরো ইমেজিংয়ের আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স থেকে সিপির বাচ্চার জন্য রিকমেন্ডেশন হচ্ছে একটা নিউরো ইমেজিং করা। আপনারা পরীক্ষার মধ্যে বলবেন যেটা যে সিপি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমি হিস্ট্রি, ডিটেলস হিস্ট্রি নিব, এক্সামিনেশান করব, করে আমরা সিপি ডায়াগনোসিস করতে পারি। কিন্তু আমরা যেটা করব যে একটা নিউরো ইমেজিং লাগবে, ঠিক আছে, যে এক্সটেন্ট, কতটুকু এক্সটেনশান আছে আমাদের ব্রেনের, কতটুকু ইনভলভমেন্ট হলো, এটা কি মানে বেজাল গ্যাংলিয়ন ইনভলভমেন্ট হলো, পুরো ব্রেন ইনভলভমেন্ট হলো, পেরিভেন্ট্রিকুলার হলো, সেটা আমরা দেখতে পারি। আর অন্য কোনো আদার কোনো ইটিওলজি আছে কিনা সেটাকে এক্সক্লুড করার জন্য। আর 3 নাম্বার হচ্ছে যে আন্ডারলাইনিং কিছু ইটিওলজি বের করার জন্য আমরা ইনভেস্টিগেশন করতে পারি। ইটিওলজির মধ্যে কি যদি টর্চ ইনফেকশন হয় তাহলে আমরা টর্চ স্ক্রিনিং করব। 2 নাম্বারে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে তার কোমরবিড কন্ডিশন দেখার জন্য, যেমন তার যদি ইপিলেপসি থাকে তাহলে আমরা একটা ইজি করতে পারি। অল্প কিছু ইনভেস্টিগেশন সিপির জন্য। তাহলে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সিপি হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস,
কিন্তু আমরা যেটা করব তাকে একটা নিউরো ইমেজিং, ইটিওলজি আর কোমরবিড কন্ডিশন দেখার জন্য। এখন ম্যানেজমেন্টের জন্য যেটা আমাদের এইম, লক্ষ্যটাকে ঠিক করতে হবে। সেটা একলা আপনি নিজে ডাক্তার নিজে ঠিক করলে পরে হবে না, বাবা মার সাথে আলোচনা করে তারপর ঠিক করতে হবে। কারণ দুজনে মিলে, বাচ্চাটা তো আমারও বাবা মারও, সুতরাং দুজনে মিলে আমরা আলোচনা করে আমাদের একটা লক্ষ্য ঠিক করব। এখন সিপির বাচ্চা বাবা মা চায় তাহলে ডাক্তার বানাইতে হবে না। এখন আমি হলাম ডাক্তার, আমি বললাম যে আপনার বাচ্চা কিছুই হবে না, সেটাও হবে না। মধ্যস্থতা, যে না এই বাচ্চা থেকে আমরা কতটুকু আশা করি, একটা কোয়াড্রিপ্লেজিক সিপির কাছে আমি কি আশা করি, একটা হেমিপ্লেজিক সিপির কাছে আমরা কি আশা করি, একটা ডাইপ্লেজিক সিপিতে আমরা কি আশা করি, সে কত দূর পর্যন্ত যাইতে পারে সেটা চিন্তা করে আমরা একটা এইম ফিক্সড করব। তাহলে সেই এইমটা হচ্ছে 1 নাম্বার, তাকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে চাই। তাকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে চাই 1 নাম্বার। 2 নাম্বারে হলো যে যেন নিজের কাজগুলো সে করতে পারে, এটা আমাদের একটা লক্ষ্য। আর সেই জন্যই আমাদের কাজ করা, তার কগনিটিভ ফাংশান যেন খুব ভালো হয় এবং তার বেটার একটা লাইফ, বেটার লাইফের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এখানে যেটা করবো, আমাদের একটা কগনিটিভ বেটার লাইফ, এইটার জন্য তাকে আমরা চিকিৎসা দিব। চিকিৎসাটা কীরকম হবে, একটা মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ থাকবে। সেই মাল্টিডিসিপ্লিনারির মধ্যে কী থাকবে, আমরা যেটা চিকিৎসা করব সেখানে তার ফিজিওথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট সবাই থাকবে। তো এখানকার মেন জিনিস আমরা যেটা বললাম, সিপির মেন সমস্যা হচ্ছে তার মোটরের সমস্যা। 2 নাম্বারে তার কিছু কোমরবিড কন্ডিশন থাকে। কোমরবিড সমস্যার মধ্যে মেন সমস্যা হচ্ছে তার ইপিলেপসি। যদি ইপিলেপসি থাকে তাহলে তাকে আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগস দিব। তার যদি ফিডিং প্রবলেম থাকে তাহলে তাকে ফিডিং প্রবলেমটার জন্য, যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল ফিডিং প্রবলেম, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, তার কনস্টিপেশন আছে, তাহলে সেটাকে আমরা ম্যানেজ করব অ্যাকর্ডিংলি, ঠিক আছে। আর 3 নাম্বারে যদি পালমোনারি ইনফেকশন হয়, রিকারেন্ট পালমোনারি ইনফেকশন হয়, তাহলে সেটাকে আমরা ম্যানেজ করব। 4 নাম্বারে তার যদি কোনো অর্থোপেডিক ম্যানেজমেন্ট হয়, অর্থোপেডিক কন্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে আমরা সিরিয়াল কাস্টিং দিতে পারি। তারপরে হচ্ছে তার ব্রেস, স্পেশাল জুতা পাওয়া যায়, সেটার ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে। আর মোটরের জন্য যেটা করব আমরা অ্যান্টিস্পাস্টিক ড্রাগস, ঠিক আছে, অথবা অ্যান্টিডিস্টোনিক ড্রাগস আমরা তাকে দিব, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একটা সিপির ম্যানেজমেন্ট। আমরা আগামী ক্লাসে আরেকটু লাগবে, সিপির ম্যানেজমেন্টটা আরেকটু লাগবে, আমরা আগামী ক্লাসে এটা দিয়ে শুরু করব। আর থ্যাংক ইউ ক্লাসের জন্য।